নজর রাখতে হবে নির্বাচন কমিশনের খবরে, তার কারণ এসআইআর এর কাজ করছিলেন এরকম এ রাজ্যের 7 জন আধিকারিক, তাদের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ, তাদের সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের। এই 7 জন কারা, কি নির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে সরাসরি। সোমরাজ, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে এই নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন গতকাল রাতে দিয়েছে। সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত দুটি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। কমিশন মনে করছে এসআইআরের যে ডকুমেন্ট আপলোড হয়েছে বা এসআইআরের যে দায়িত্ব এই আরোদের নেওয়ার কথা ছিল সেটা তারা করেননি। আর সেই কারণেই কমিশন বলছে যে এই 7 জন অফিসার যারা এই আরও হিসাবে বিভিন্ন বিধানসভায় কাজ করেছেন তারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, জাতীয় নির্বাচন কমিশনের আইনকে তারা ভেঙেছেন। আর সেই কারণেই এই 7 জন অফিসারকে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যের জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে। মূলত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। যেটা তোমাকে জানিয়ে রাখতে চাইব, প্রথমত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার AERO তাকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বিধানসভার একজন AERO তাকে সাসপেন্ড করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার একজন AERO তাকে সাসপেন্ড করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার একজন AERO তাকে সাসপেন্ড করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার 2 জন AERO যারা জয়েন্ট বিডি, তার মধ্যে একজন জয়েন্ট বিডি অর্থাৎ WBCS র্যাঙ্কের অফিসার, তাদেরকেও সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার একজন AERO যিনিও জয়েন্ট বিডি অর্থাৎ WBCS র্যাঙ্কের অফিসার, তাকেও সাসপেন্ড করা ও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে 7 জনকে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে 2 জন জয়েন্ট বিডিও অর্থাৎ তারা WBCS র্যাঙ্কের অফিসার। সাম্প্রতিক সময় নির্বাচন কমিশনের তরফে একসঙ্গে এতজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নজির নেই। এর আগে আমরা দেখেছিলাম যে ভোটার তালিকায় অবৈধ ভোটার থাকার কারণে 5 জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে বলেছিল কমিশন। যে টালবাহানা এখনও চলছে, তার কারণ এখনও পর্যন্ত FIR করেনি রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ মেনে, যার জন্য তুমি দেখেছিলে গত সপ্তাহে রাজ্যের মুখ্য সচিবকে ডেকেছিল জাতীয় নির্বাচন কমিশন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজ্য এই সিদ্ধান্তে কি করে সেটাই দেখার। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কোনো সময়সীমা উল্লেখ করে দেওয়া হয়নি, বলা হয়েছে দ্রুত কার্যকর করতে হবে। এখানে রাজ্যের প্রশাসনিক মহলের একটা অংশের বক্তব্য, নির্বাচন চলাকালীন সময় জাতীয় নির্বাচন কমিশনের এখতিয়ারে সাসপেন্ড সরাসরি কার্যকর করার জায়গা তৈরি হয়, কিন্তু যখন SIR চলছে সেক্ষেত্রে রাজ্যকেই সেই সিদ্ধান্ত কার্যকর করতে হয়। এবারে রাজ্য সেই সিদ্ধান্ত কার্যকর করবে নাকি, বা রাজ্য এই সিদ্ধান্ত কার্যকর করার বদলে আবারও রাজ্যের মুখ্য সচিব জাতীয় নির্বাচন কমিশনকে এই 7 জনকে সাসপেন্ডের জায়গায় কোনো চিঠি পাঠায় নাকি, সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চর্চায় রয়েছে। ফলত সেক্ষেত্রে আজই মনে করা হচ্ছে এই বিষয়ে নবান্ন তার অবস্থান স্পষ্ট করবে। আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত যেহেতু কোনো টাইমলাইন দেওয়া হয়নি, সেক্ষেত্রে কবে দ্রুত এই নির্দেশিকা কার্যকর করার কথা জাতীয় নির্বাচন কমিশন বলেছে রাজ্যের মুখ্য সচিবকে। এবং এই যে নির্দেশ, এই নির্দেশের প্রেক্ষিতে এবার রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গেছে। যেমন যদি আমি তৃণমূলের বক্তব্য এখানে আপনাদের দেখাতে চাই, তৃণমূল এখানে কি বলছে। তৃণমূল রাজ্য সরকারি আধিকারিকদের সাসপেন্ডের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছে। নির্বাচন কমিশনের কতখানি অধিকার আছে এই রাজ্য সরকারের কর্মচারীদের ওপর, এটা একটা বড় প্রশ্ন। আর কোন ধারায়, কোন আইনে তারা এসব করছেন। আর যদি আইন মেনে চলতে হয় তাহলে তো প্রথমেই তো FIR করা উচিত মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তার দায়িত্ব ছিল SIR করা, তার পরিকল্পনা করেননি, প্রস্তুতি করেননি, সকলকে ধমক দিয়ে জোর করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা রকম সার্কুলার পাঠিয়ে, নির্দেশ পাঠিয়ে বিপর্যস্ত করে দিলেন জনজীবন। 150 জনের বেশি আত্মহত্যা করতে বাধ্য হলো। তাহলে সেই রক্তের দায়, সেই খুনের দায়, হত্যার দায় তার বিরুদ্ধে কেন FIR হবে না? আর তাকে অনিচ্ছাকৃত খুনের মামলায় কেন গ্রেপ্তার করা হবে না? এই প্রশ্নগুলো আসছে। আর এদিকে বৈধ কারণেই 7 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওরা 7 জন সাসপেন্ড হলেন,
আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভায়োলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। আইনি যুদ্ধে একের পর এক ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন, তারপরেই কি প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? গত সপ্তাহে হুঁশিয়ারি দিয়েছিল নির্বাচন কমিশন, নির্দেশ ছিল কি সেই নির্দেশ দেখুন। এসআইআর নিয়ে আইনি যুদ্ধে একাধিকবার ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন, তাই কি এবার প্রশাসনিক চাপ তৈরির চেষ্টা? এসআইআর নিয়ে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বসে কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের সিইও, জেলা শাসক এবং অবজারভাররা। সেখানেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হুঁশিয়ারি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন যেসব নথি নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। 1 বছর বা 2 বছরের জন্য নয়, 5 বছরের জন্য সংরক্ষিত থাকবে। কয়েক বছর পরেও ভোটার তালিকায় কোনো বিদেশির নাম ধরা পড়লে সংশ্লিষ্ট অফিসারকে শাস্তি পেতে হবে। এখানেই শেষ নয়, মুখ্য নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি, এসআইআর এর তথ্য আপলোডে ভুল হলে কেউ রেহাই পাবেন না। ডিএম, ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারবে। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার এও বলেন, অনেক জায়গা থেকে ভুল নথি আপলোড করা হচ্ছে। নথি হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করা হয়েছে, কোথাও পাসপোর্ট আপলোড করার কথা বললেও সাদা কাগজ আপলোড হয়েছে। এমনই বেশ কিছু নথি দেখিয়ে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে সতর্ক করে দেন মুখ্য নির্বাচন কমিশনার। দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে বলেন, সব থেকে খারাপ কাজ হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। তখন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, এই ধরনের ভুল হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। মালদা, কোচবিহার সহ বেশ কয়েকটি জায়গায় জেলা শাসকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার ফের মনে করিয়ে দেন, এসআইআর এর কাজ নিয়ে সতর্ক থাকতে হবে। এই কাজ সঠিক এবং নিখুঁতভাবে করতে হবে। অপ্রাসঙ্গিক তথ্য আপলোড করা যাবে না। অভিযোগ নিষ্পত্তির জন্য নির্দিষ্ট নথির বাইরে অন্য কোনো নথি নেওয়া যাবে না। ভালো মানের কাজ চাই। ভোটার তালিকায় অনৈতিকভাবে কোনো নাম যেন না ঢোকে অথবা বাদ যায়। 5 দিনে 1 কোটি ভোটারের নথি আপলোড করা হয়েছে। এই নথিগুলো কি যাচাই করা হয়েছে? কারা যাচাই করেছেন? সব নথি ফের যাচাই করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। ভোটার তালিকায় কোনো বিদেশির নাম যাতে না থাকে সেটাও নিশ্চিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় একের পর এক ভুল নথি কেন আপলোড করা হচ্ছে তা নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার সাথে এও বুঝিয়ে দিলেন, কোনো অফিসারই জাতীয় নির্বাচন কমিশনের হাত থেকে রেহাই পাবেন না যদি তিনি ভুল করে থাকেন। আজ না হোক 2 বছর বাদেও জাতীয় নির্বাচন কমিশন তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এসআইআর ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। আচ্ছা, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি বিজেপির রাজনৈতিক হাতিয়ার? এই প্রশ্ন উঠছে এই কারণ বিজেপি একসময় দাবি করেছিল যে এসআইআরে 1 কোটি নাম বাদ যাবে, যদিও বাদ গেল তার অর্ধেক নাম এখনো পর্যন্ত। আর এই নিয়েই হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো, এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম, কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি।
পদ্মনেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে, লিখে রাখো না, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেব না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপরে আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল, এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। নদিয়ার বিএলওকে মারধরের ঘটনায় এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তার বিষয়ে আরও জানবো। কেন গ্রেপ্তার? নদিয়ার বিএলওকে মারধরের ঘটনায় ভোটার লিস্টে বাবার থেকে মেয়ের বয়স বেশি, আর সেই জন্য মহিলাকে শুনানিতে ডাকায় বিএলওকে মারধরের অভিযোগ ওঠে। এবং তারপরের ঘটনা আমি জানতে চাই, আমার সঙ্গে সমীর রয়েছে। সমীর, দেখো, গত পরশু রাতে এই মারধরের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনায় কালীগঞ্জ ব্লকে 225 পাটের বিএলও আলী সাহেব শেখ তিনি গুরুতর জখম হন। রাতে তাকে হসপিটালে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি। পরবর্তীকালে আমাদের খবর সম্প্রচারের পরে পুলিশ অভিযোগ দেয় এবং গতকাল রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারটাকে করা হয়েছে তিনি কিন্তু ওই মহিলার আত্মীয় এবং তার নাম নওয়াজ আলী শেখ। আজকে তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু বাকিরা অধরা এবং বাকিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা কালীগঞ্জের বিজেপির সামনে বিক্ষোভ বা ধর্নায় বসবেন বলে জানা গিয়েছে। অতনু, ধন্যবাদ। সরাসরি বিকাশ ভবনের ছবি দেখছেন। বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থীরা, বিকাশ ভবন অভিযান, ফের একবার পথে চাকরি প্রার্থীরা, এনআইওএস উত্তীর্ণ, তাদের বিক্ষোভ মিছিল। পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। এনআইওএস ডিএলইডি প্রার্থীদের ডাকে বিকাশ ভবন অভিযান ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগের দাবি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের পদত্যাগের দাবিতে মিছিল। করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। প্রচুর পুলিশ শুরু থেকেই মোতায়েন ছিল। বিধাননগরের ডিসি পুষ্পা ছিলেন এবং মিছিল এগোতে থাকলে এরপর পুলিশ বাধা দেয়। বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনে যখন ঢুকতে যায় মিছিল, তখন পুলিশ বাধা দেয়, তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রৌনক কাছে আমার সঙ্গে ফোনে। রৌনক, কি অবস্থা? তাকে একেবারে এনআইএস উত্তীর্ণ যারা রয়েছেন তাদের ডাকে আজ করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান ছিল এবং ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড করে রাখা হয়েছে। তাদের দাবি তারা বিকাশ ভবনের ভেতরে ডেপুটেশন দিতে যাবেন এবং তাকে পুলিশ বাধা দিলে কার্যত দেখা যায় পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে তারা এখান থেকে উঠে যায়। কিন্তু তারা যেটা বলছেন যে 2017 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন, 2019 সালে কেউ কেউ টেট উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোন রকম নিয়োগ পায়নি। এবং শুধু নিয়োগ নয়, এখন যে ইন্টারভিউ সেশন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এনআইওএস এর যে কোর্স তারা করেছিলেন সেই কোর্সকে কোনো মতেই নাকি সরকার স্বীকৃতি দিচ্ছে না।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যতদূর সম্ভব তাদেরকে নিয়োগ করতে হবে, কিন্তু তারপরেও কেন সরকারের তরফ থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এই দাবিগুলোকে সামনে রেখে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল তার পদত্যাগের দাবিকে সামনে রেখে তারা করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান করে। এবং এখন ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে, বিধাননগরের র্যাপিড অ্যাকশন ফোর্স এবং বিধাননগরের ডিসি পুষ্পা নিজে এখানে রয়েছে এবং কার্যত তাদেরকে যখন এখান থেকে উঠে চলে যাওয়ার কথা বলা হয়, এখনো তুমি দেখতে পাচ্ছ দুই পক্ষের মধ্যে কিন্তু কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। ধন্যবাদ। বরানগরের ব্যবসায়ীকে ঘরে ঢুকে দরজা খুলে তার সঙ্গে কথা বলতে বলতে তাকে চর থাপ্পড়, তাকে মারতে মারতে টেনে বার করে নিয়ে আসা মনে আছে সেই সিসি ক্যামেরার ফুটেজ। দেখুন, অ্যাম্বিয়েন্স শুনুন, রীতিমতো তর্কাতর্কি, হুমকি। আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই, কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলে না, বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন, ফোনটা কাটতে বলুন তো। এটা দিয়েছি, ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে, ওই আমি যেতে যেতে পারবো না, না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে ওই উঠে এসছে, একজনকে গেট খোলা উঠে ঘরে দাঁড়িয়ে সামনে ওখানে। না, আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে, আমি কেন করবো? শুনিনি? চলো ঠিক আছে, দাঁড়াও, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, ফোনটাকে বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। দেখুন অবস্থা, এখানেই শেষ নয়, আরো একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে বাড়ির বাইরের। দেখুন, ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, তাকে কিভাবে মারধর করা হচ্ছে। 1 লাখ টাকা দিতে হবে তোলা, না দিলে এইভাবেই মারা হবে। শঙ্কর রাউত সহ আরও 5 জন, মোট 5 জন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 3 জন গ্রেপ্তার, কিন্তু মূল অভিযুক্ত অর্পণ দত্ত এখনও গ্রেপ্তার নয়। সুবীর আছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, প্রথমে তো এই যে নতুন ফুটেজটা, এই ফুটেজ কোন জায়গার, মানে বাড়ির কোন জায়গার ছবি, সেটা আমি একটু তোমার থেকে জানতে চাইবো। অতনুদা, বরানগর পৌরসভার এই যে দেশবন্ধু রোড, যেখানে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের আবাসন, সেই আবাসনের ভিতর থেকে তাকে যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে যখন তাকে মানে আবাসন থেকে নামানো হচ্ছিল, নামিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে এসে, এটা হচ্ছে তার একদম ঠিক আবাসনের নিচের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে এসে তাকে মারধর করা হচ্ছে এবং মারধর করে তাকে টোটোতে তোলা হচ্ছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে সুদীপ্ত ঘোষ ব্যবসায়ী, তাকে যে মারধর করা হচ্ছে এবং তাকে যে টোটোতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনায় কিন্তু শঙ্কর রাউত সহ তৃণমূল নেতা মোট 5 জনের নামে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সুদীপ্ত ঘোষ ব্যবসায়ী। এবং তারপরে 3 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গতকাল রাত্রিবেলাও একজন গ্রেপ্তার হয়েছে, অরিত্র দাস ওরফে দীপ। এবং তারপরে মূল অভিযুক্ত অর্পণ দত্ত, যাকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়, এবং তিনি যে ফোনে শঙ্কর রাউতের সঙ্গে ফোনে কথাবার্তা বলছেন, এই অর্পণ দত্তর নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এখনো পর্যন্ত সে অধরা রয়েছে। পাশাপাশি শঙ্কর রাউত, এই শঙ্কর রাউতের প্ররোচনাতেই এই যে অভিযুক্তরা তারা তার আবাসনে হামলা চালিয়েছিল, তাকে মারধর করেছিল, এই অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই যে 3 দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারল না। কেটে গেছে, এখানেই তো প্রশ্ন সুবীর, এখানেই তো প্রশ্ন, অর্পণ দত্তকে গ্রেপ্তার করা গেল না কেন? অর্পণ দত্ত কি তাহলে এলাকাতেই নেই?
দেখো যেটা একদম জানা যাচ্ছে যে অর্পণ দত্ত কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তিনি পলাতক রয়েছেন, তার মোবাইল ফোনে সুইচ অফ রয়েছে। পুলিশ বারংবার একটা পুলিশ সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে অর্পণ দত্তকে বিভিন্ন সময় বিভিন্ন সূত্র মারফত কিন্তু পুলিশ কিন্তু তাকে ধরার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু অর্পণ দত্তর ফোনের সুইচ অফ থাকায় কিন্তু তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। সেই কারণে অর্পণ দত্তকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু অর্পণ দত্তকে বিভিন্ন জায়গায় রীতিমতো টেনশনে রয়েছেন সুবীর, সুদীপ্ত ঘোষ তো টেনশনে রয়েছেন। এই অর্পণ দত্তর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, সেই অর্পণ দত্তকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না। বাড়ি এসে চড়াও হয়ে মারধর করে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, যে সে যদি পুলিশ তাকে না ধরতে পারে তাহলে তো আবার অ্যাটাক হতে পারে। টেনশনে রয়েছেন, কি বলছেন ওই ব্যবসায়ী শুনুন। বর্ণনগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বর্ণনগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বর্ণগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে এসে যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। শঙ্কর রাউতের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি তো সব অস্বীকার করছেন। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সম্প্রদায়ের লোক, সমাজের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি কয়েকটা চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে।